অর্থনীতিতে পিএইচডি করেছি যুক্তরাষ্ট্র থেকে, কিন্তু আমার মনে হয় আমার যে টোটাল থিসিসের যে প্রোগ্রামটা সেটা কিন্তু কম্পিউটার প্রোগ্রামে লেখা। তার মানে হলো কম্পিউটার প্রোগ্রামিং কিন্তু কোনো পার্টিকুলার একটা ডিসিপ্লিন নয়, এটা হচ্ছে অনেক ডিসিপ্লিনে, সেই ডিসিপ্লিনগুলো থেকে ফিল্ড আসবে, থিওরি আসবে, মডেল আসবে, আর প্রোগ্রামিং সেটাকে সুন্দরভাবে ডিজাইন করে দেবে, তার থেকে আউটপুট আসবে। যেমন ধরেন এখানে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা কীরকম হবে যদি প্রোগ্রামারের মাথার মধ্যে জিনিসটা থাকে, সে সুন্দরভাবে প্রোগ্রামটা লিখে দেবে এবং দেখবেন সুন্দর একটা ডিজাইন বেরিয়ে আসছে। এই যে সফটওয়্যারগুলো, সব সফটওয়্যারই কিন্তু প্রোগ্রাম বেসড। এখন যদি শুধু আমরা সফটওয়্যার শিখি এবং তার আন্ডারলাইন প্রোগ্রামিংটা না শিখি, তাহলে কিন্তু নলেজটা ইনকমপ্লিট থাকলো। তো আমার মনে হয় যে শুধু কম্পিউটার প্রোগ্রামিংয়ের জন্য কম্পিউটার সায়েন্স যে প্রোগ্রাম আছে বা ডিপার্টমেন্ট আছে সেটার উপরে উনি ঠিকই বলেছেন, রিলাই না করে এটা আসলে জাতীয় ভিত্তিতে সব ডিসিপ্লিনেরই কিন্তু এগিয়ে আসা হচ্ছে। আমি জানতে চাই আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনারা আপনাদের যে ফ্যাকাল্টি আছে সেই ফ্যাকাল্টিকে আপনারা কি নাম বলছেন আপনাদের ফ্যাকাল্টিকে, যেখানে আইটি রিলেটেড? আমাদের আসলে 3টা জায়গায় কম্পিউটারের রিলেটেড জিনিস আছে। একটা হচ্ছে আমাদের স্কুল অফ বিজনেস MIS প্রোগ্রাম আছে, সেখানে কম্পিউটার আইটি রিলেটেড কিছু আছে। আমাদের যে আইটি অফিস যেটা নর্থ সাউথের, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন বাংলাদেশ, এবং ওটার যে হেড, ওনাকে আমরা আমেরিকা থেকে ভালো বেতন দিয়ে এখানে এনেছি, এবং খুবই স্মার্ট প্রোগ্রামার উনি, এবং তার একটা বিরাট টিম ওখানে ফুল অটোমেশনে কাজ করছে। আপনাদের যেটা ইন্টারনেট টেকনোলজি যে ফ্যাকাল্টিটা, আইটি ফ্যাকাল্টি, সেখানে এখন স্টুডেন্ট কতজন? টোটাল স্কুলে তো 5000-এর মতো হবে। 5000? হ্যাঁ, টোটাল। তারা আইটি নিয়ে পড়াশোনা করছে? না, আইটি রিলেটেড ইস্যু নিয়ে পড়াশোনা করছে। এবং আপনাদের শিক্ষক তো অনেক, এবং বাংলাদেশে আমি বলবো কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট এট নর্থ সাউথ ইউনিভার্সিটি is the largest in the sense that it has the highest concentration of PhD faculty member from United States, এবং আমার মনে হয় এটা হচ্ছে আমাদের খুবই স্ট্রংগেস্ট একটা পয়েন্ট, এবং যার কারণে আজকে দেখেন যখন আমরা কম্পিউটার সায়েন্সের চয়েস দেখি, দেখা যাচ্ছে যে অনেকেই চয়েস দিচ্ছে, কিন্তু আমরা নিতে পারছি না তাদেরকে, তার কারণ আমাদের ক্যাপাসিটি নেই। মানে আপনি বলছেন যে 5000 স্টুডেন্ট ছাত্রছাত্রী আপনাদের শুধুমাত্র এই স্কুলে আইটি বিষয়ক স্কুলগুলোতে পড়ছে, তার মানে হচ্ছে যে অন্য, আমি জানি না অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এত ছাত্রছাত্রী আইটি নিয়ে পড়ছে কিনা আমার জানা নেই। সেক্ষেত্রে তো বোধহয় নর্থ সাউথই সবচেয়ে বড় বলতেই হবে। এবং আপনি যেটা বলছিলেন সেটা খুবই আশার কথা এবং গর্বেরও কথা যে আমাদের যে ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করে বিদেশে আছে, বিদেশে ভালো চাকরি করছে, তাদেরকে আপনারা আবার নিয়ে আসছেন সমপরিমাণ সুযোগ সুবিধা দিয়ে, এবং আমাদের যারা ছেলে মেয়ে আছে তাদেরকে গড়ে তোলার জন্য উদ্যোগ নিচ্ছেন। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনারা আমাদের ই-কমার্স ফেয়ার 2015 যেটা হচ্ছে বাংলাদেশ সরকারের, যেটা আসলে এখন লন্ডন হচ্ছে, চলছে অলরেডি, আজকেও সেই ফেয়ার চলছে। আমার বাংলাদেশের ওপেন ইউনিভার্সিটি এবং প্রাইভেটগুলো থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটি হচ্ছে স্পন্সর। আচ্ছা। এবং আমাদের টিম ওখানে কম্পিউটার সায়েন্সের চেয়ারম্যান ডক্টর আশাদ চৌধুরী, ওই যে হুমায়ুন আহমেদের জামাতা, উনি গেছেন কিন্তু ওখানে, টিম নিয়ে ওখানে গেছেন। তার মানে আমরা কিন্তু টোটাল জিনিসটাকে লিডারশিপ থেকে একটা বড় ধরনের সাপোর্ট দিচ্ছি। আমরা জানি যে আইটিতেই আমাদের ভবিষ্যৎ। বাহ, এক্সেলেন্ট, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আপনি যথার্থই বলেছেন যে শুধুমাত্র প্রোগ্রামিং জানলেই হবে না, শুধুমাত্র একটা এক্সপার্ট হলেই হবে না, তার সাথে যেটা লিডারশিপ গড়াটা সেটাও একই সাথে খুব জরুরি, এবং যেটা নর্থ সাউথ করছে। তো আপনাদের দুজনকে আমরা আরো কথা বলবো, আরো অনেক কিছু আমাদের জানার আছে। একটা ছোট বিরতি নিয়ে তারপর ফিরে আসছি একটু পরেই আবারও আমাদের এই আড্ডা ঘরে। বিরতি পর ফিরে এলাম আবারও আমাদের বাংলা ভিশনের সকালবেলার রোদ্দুরে। আজ আমরা গল্প করছি, কথা বলছি আমাদের আগামী দিন নিয়ে, আমাদের ভবিষ্যৎ নিয়ে, এবং আমাদের আগামী দিন, ভবিষ্যতের দিন হচ্ছে তথ্য প্রযুক্তির দিন। আমাদের ছেলে মেয়েদের আগামী উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে, আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হলে তথ্য প্রযুক্তি ছাড়া উপায় নাই, এবং দেশে স্বচ্ছতা আনয়ন করতে হলেও তথ্য প্রযুক্তি আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আর সেই তথ্য প্রযুক্তি এগিয়ে নিতে দেশে বিভিন্ন রকম কার্যক্রম চলছে, অনেক ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। তার মধ্যে একটা বড় ব্যাপার যেটা হচ্ছে যে আন্তর্জাতিক বিশ্বে যে প্রোগ্রামিং কন্টেস্ট হয়
সেখানে আমাদের বাংলাদেশের ছেলেরা নিয়মিত লড়ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে যাবার আগে একটা রিজিওনাল পর্যায়ে থাকে। সেই পর্যায়ের অনুষ্ঠান এসিএম আইসিপিসি 2015 রিজিওনাল সাউথ রিজিওনাল ঢাকা সাইট, সেটা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল থেকে 13 এবং 14 নভেম্বর 2015 এটি অনুষ্ঠিত হবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এবার এটা হোস্ট করছে। আর এই প্রোগ্রামিংয়ের মিডিয়া পার্টনার হচ্ছে আমাদের বাংলা ভিশন। আর সে নিয়েই আজ আমরা কথা বলছি। আমাদের সাথে আছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর গৌর গোবিন্দ গোস্বামী এবং রয়েছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির অ্যাক্টিং চেয়ারম্যান আইটি ডিপার্টমেন্টের জনাব মঞ্জুর। আপনারা দুজনকে আবারও স্বাগত। আপনার কাছে জানতে চাইব যে এই প্রতি বছরই দেখা যাচ্ছে প্রায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এই আন্তর্জাতিক প্রোগ্রামিং কন্টেস্টের হোস্টিং করছেন, তো আপনারা কেন প্রতিবার এই এত বড় ঝামেলাটা কাঁধে নিচ্ছেন? এটা তো ঝামেলা না, এটা হচ্ছে একটা গৌরবের ব্যাপার। তার কারণ এই সুযোগ কয়জন পায়, আমরা সুযোগ পেলে সুযোগ নেব না কেন? এবং আমরা তো আমাদের তো আরও স্বপ্ন আছে। সেই স্বপ্ন হলো ভবিষ্যতে ওয়ার্ল্ড ফাইনাল বাংলাদেশে নিয়ে আসা। আচ্ছা। এবং আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি এবং পর্যাপ্ত যে কাঠামোগত যে সুযোগ সুবিধা সেটা ভালোই আছে। আচ্ছা। থাইল্যান্ড করছে আগামী বছর, আচ্ছা, 2016-এ। তো আমাদের এখান থেকেও থাইল্যান্ড। এবারের মূল প্রতিযোগিতাটি কোথায় অনুষ্ঠিত হবে জনাব মঞ্জুর? মানে রিজিওনালটা তো নর্থ সাউথ হচ্ছে মূল প্রতিযোগিতা থাইল্যান্ডের ফুকেটে অনুষ্ঠিত হবে আগামী বছর। এই বছরও থাইল্যান্ডে হচ্ছে না, এবছর না, মানে এবছর যারা কোয়ালিফাই করবে তারাই 2000 আগামী বছরে লড়বে। আর এই বছর হয়ে গিয়েছিল মরক্কোর মারাক্কেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখানে তারা কোয়ালিফাই করেছিল তার আগের বছর 2014 সালে। আচ্ছা, তার মানে এক বছর মাঝখানে সময় থাকে প্রস্তুতি নেবার, ভিসা ইত্যাদির জন্য আর কি সময় লাগে। বাহ, ভেরি গুড। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের কালকে তো হচ্ছে যে এশিয়া রিজিওনাল ঢাকা সাইটের কালকে প্রতিযোগিতা, তো এটা শুরুটা কিভাবে হয়, আপনারা কিভাবে জানান, কিভাবে প্রতিযোগীরা জানে, এটা একটু যদি আমাদেরকে একটু বলেন প্রক্রিয়াটা। এই প্রতিযোগিতা শুরু হয় হচ্ছে একটা প্রিলিমিনারি কন্টেস্টের মাধ্যমে। এটা প্রথমে আপনারা মানে আমরা যে এটা হচ্ছে আমরা কিভাবে জানবো? এটা আসলে বাংলাদেশের টিমগুলো জানে যে এটা এরকম একটা হবে, তারপরে নর্থ সাউথ ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটিতে চিঠি পাঠায় যে এরকম একটা কন্টেস্ট হচ্ছে, তোমরা। এটা কি শুধুমাত্র মানে বলছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছেলে মেয়েরাই অংশ নিতে পারে? বিশ্ববিদ্যালয় পর্যায়ে, তার মধ্যে ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডার যে কলেজগুলো আছে বা যে মেডিকেল কলেজগুলো আছে বা কলেজে যারা কম্পিউটার সায়েন্স পড়াচ্ছে সবাই অংশ নিতে পারে এবং নেয়ও আর কি। আচ্ছা, সুতরাং তাদের কাছে চিঠি পাঠানো হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, তারপরে তারা অংশগ্রহণের জন্য আবেদন জানান, তারপরে কি হয়? এবার কতজন পেলেন আপনারা যে আগ্রহী? তাদের কাছে চিঠি পাঠানোর পর তারা অনলাইনে রেজিস্ট্রেশন করে আর কি। আচ্ছা, এবং সেই রেজিস্ট্রেশনটা ফ্রি আর কি, ফ্রি অফ কস্ট। আচ্ছা। এবং এখন আগে যেটা হতো যে আমরা সীমিত সংখ্যক লোককে সুযোগ দিতে পারতাম, এখন আমরা অনলাইন প্রিলিমিনারি কন্টেস্ট নয়, যতজন চায় আমরা ঠিক ততজনকেই সুযোগ দিতে পারি। আচ্ছা, তার মানে এখন যে আগ্রহী সেই সুযোগ পাবে। হ্যাঁ, এবং এবার প্রায় 900 টিম অনলাইন প্রিলিমিনারি কন্টেস্টে অংশ নিয়েছে। আচ্ছা। এবং সেখান থেকে 120টা টিম কোয়ালিফাই করেছে আর কি। আচ্ছা। এবং মানে কাজে এবং এখানে ইউনিভার্সিটি কিছু কোটা দেওয়া থাকে, যাদের আগের পারফরমেন্স ভালো তাদেরকে বেশি কোটা দেওয়া হয় এবং যাদের আগের পারফরমেন্স অত ভালো না তাদেরকে কম কোটা দেওয়া হয়। কারণ অনলাইনের উপর আমরা পুরোপুরি ডিপেন্ড করতে পারি না, কারণ ওখানে তো অনেক দেখা দেখির সুযোগ আছে। কাজেই কে কতটা টিম পাবে সেটা আগেই নির্ধারিত থাকে আর কি, যে কোন ইউনিভার্সিটিকে আমরা কয়টা স্লট দিব, সেটাও একটা জাজমেন্টের মধ্যে আসে। আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে যারা আসছে, যে 120টা দল আসলো, এই 120টা দলের মধ্যে তাদেরকে যে আপনারা জাজ করেন, অর্থাৎ প্রোগ্রামিং কন্টেস্টটা যে হয়, মানে এই প্রোগ্রামিং কন্টেস্টটা কি একটু বলেন তো? মানে আমরা তো ঠিক বুঝতে পারি, খেলা হলে বুঝতে পারি যে আচ্ছা ক্রিকেট খেলে এত রান হলো, এত বল হলো, হ্যাঁ, কিন্তু প্রোগ্রামিং আপনারা কিভাবে এটা জাজ করেন যে এরা ফার্স্ট, এরা সেকেন্ড, এরা থার্ড? হ্যাঁ, বুঝতে পারছি। মানে প্রোগ্রামিং কন্টেস্টের জাজিংটা আসলে অন্যান্য জাজিং এর মতো না। এখানে হচ্ছে যে এটাকে আমাদের কম্পিউটার সায়েন্সের ভাষায় ব্ল্যাক বক্স টেস্টিং বলে আর কি, যে তারা যে প্রোগ্রামটা করে সেখানে আমরা কিছু ইনপুট দিয়ে দেখি যে আমরা যে আউটপুটটা চাচ্ছি সেটা পাচ্ছি কিনা। আচ্ছা, মানে ব্যাপারটা কিভাবে? আপনারা তাদেরকে একটা সমস্যা দেন নাকি? মানে হ্যাঁ, একটা সমস্যা দিই। ধরা যাক তাদেরকে আমরা খুব সহজভাবে বলছি, ধরা যাক আমরা তাদেরকে একটা সংখ্যার বর্গ বের করতে দিলাম। আচ্ছা। এবং তাহলে তাকে যদি আমি 5 ইনপুট দিই সে আমাকে 25 আউটপুট দিবে, তাকে যদি 6 ইনপুট দিই সে 36 দিবে। তা আমরা দেখতে যাই না যে তারা ভিতরে কি করলো, আমরা জাস্ট ইনপুটগুলো দিয়ে দেখি, এটা আমাদের দেখার বিষয়। পরে দেখি যে কোনো মানে
ইলিগাল কিছু আছে কিনা। কিন্তু ইনিশিয়ালি আমরা যেটা করি যে কিছু ইনপুট দিয়ে দেখি যে আমরা 5 দিলে 25 পাচ্ছি কিনা, 6 দিলে 36 পাচ্ছি। আমি যদি 2 দেই তাহলে এক্সপেক্টেড আউট হওয়ার কথা 4। হ্যাঁ, সেটা পাচ্ছি কিনা, 4 হচ্ছে কিনা, এরকম অনেকগুলো ইনপুট দিয়ে দেখি, যদি মিলে যায় তাহলে ধরে নিই যে অ্যানসারটা হয়েছে। এবং এটা একটা বিশাল সুবিধা আছে যে আসলে মানে জাজমেন্ট করার জন্য কারো নলেজ থাকা হচ্ছে না, সে খালি ইনপুট আউটপুটগুলো থাকলেই সে তার ছাত্রদের জিনিসটা জাজ করতে পারছে। এটা আসলে আরো অনেক বড় ইমপ্লিকেশন আছে যে কেউ মানে কোন একটা স্কুল যদি চায় যে জাজমেন্ট করবে, তাদের বেশি কিছু জানার দরকার নেই, খালি ইনপুট আউটপুটগুলো দিয়ে টেস্ট করতে পারলেই হলো। এর জন্য কি এই ধরনের যে প্রোগ্রামিং কন্টেস্টের জন্য কি আলাদা কোনো অ্যাপ্লিকেশনস বা এই ধরনের কিছু কি আছে যেটা? হ্যাঁ, প্রোগ্রামিং কন্টেস্টের ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করা হয় সেটা হলো সি, সি প্লাস প্লাস এবং জাভা, মানে আইসিপিসিতে আর কি। জি। এবং প্রোগ্রামিং কন্টেস্ট কন্ডাক্ট করার জন্য একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার আছে হলো পিসি স্কোয়ার। তবে বাংলাদেশে আমরা মেড ইন বাংলাদেশ কোড মার্শাল একটা অনলাইন সাইট আছে, সেটাই ব্যবহার করি। এটা একটি ক্লাউড বেসড স্কেলেবল সাইট আর কি। আচ্ছা, ক্লাউড, সুতরাং যে কোনো জায়গা থেকে যে কেউ ক্যান গেট। হ্যাঁ, এবং মানে ক্যাপাসিটি অসীম আর কি, আমরা চাইলে 1 লক্ষ টিমেরও কন্টেস্ট নিতে পারি যদি সেটা আসে অনলাইনে। হ্যাঁ, যেটা আসলে মানে কোড মার্শালটা হচ্ছে বাংলাদেশেরই ওয়ার্ল্ড ফাইনালিস্ট মাহমুদুর রহমান 2007 সালে ওয়ার্ল্ড ফাইনান্স গিয়েছিলেন, ওনার নেতৃত্বে এটা ডেভেলপ হচ্ছে আর কি। এবং কোড মার্শাল একটা স্টার্টআপ বলা যায় আর কি। এক্সেলেন্ট। স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে ধরেন স্কুলগুলো যদি আগ্রহী হয় এই যে আমরা এরকম প্রোগ্রামিং কন্টেস্ট করব, আমরা আইটিসি করব, তারা কি কি ধরনের কাজ করতে পারে, কি কি উদ্যোগ নিতে পারে? স্কুলগুলোকে আরেকটু লোয়ার লেভেলের প্রোগ্রামিং এর আওতায় আনতে হবে। আমার মনে হয় যে এটা যে কম্পিটিশনটা হচ্ছে এটা হচ্ছে কলেজ এইড লেভেল, মানে হচ্ছে আন্ডারগ্রাজুয়েট লেভেলের। তার নিচেরটা আরো ইজি লেভেলের হবে। এবং আমার মনে হয় যে এটা তো বিশ্ববিদ্যালয় থেকেও করতে পারে বা স্কুল লেভেলেও করা যেতে পারে, জাতীয় পর্যায়েও করা যেতে পারে। তার কারণ লেভেলটা একটু জাস্ট বেসিক লেভেলে নিয়ে গেলেই হলো। আমরা দেখছি যে এখন বাংলাদেশেও বেশ কিছু প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, তারাও এখন স্কুল লেভেলে বাচ্চাদের জন্য প্রোগ্রামিং কন্টেস্ট করছেন, তারাও এগিয়ে আসছেন। তো এই ক্ষেত্রে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কি করতে পারে? নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাপোর্ট দিতে পারে কেউ যদি এগিয়ে আসে। আমরা যেমন এসিএম আইসিপিসির পুরোপুরি সাপোর্ট দিচ্ছি, এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানও দিতে পারে, আমরাও দিতে পারি, কোনো অসুবিধা নাই যদি কেউ এগিয়ে আসে। আমাদের যদি কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট মনে করে এটা লিড দেওয়া দরকার, তাহলে আমরাও সুযোগ করে দিতে পারি। আমাদের তো রিসোর্স আছে, রিসোর্সের দিক থেকে আমাদের কোনো সমস্যা নাই। রিসোর্স আছে, ইনফ্রাস্ট্রাকচার আছে, সবই আছে। সুতরাং যদি কেউ এগিয়ে আসে, যদি কেউ সাহায্য চায়, অবশ্যই সেটা করা উচিত। যেমন উনি যেটা বললেন যে বর্ণমালা তো একেবারে নিচ থেকেই শুরু হয়, তো বর্ণমালা যদি শুরু হয়, প্রোগ্রামিং তো একটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে তো এবিসিডি থেকে স্টার্টিং পয়েন্ট হতে পারে। এবং সেটা যদি লোয়ার লেভেল থেকে হয় সবচেয়ে ভালো, তারপরে আস্তে আস্তে তারা স্মার্ট প্রোগ্রামার হবে, হাইয়েস্ট লেভেলে যাবে। বাহ, চমৎকার। জনাব মঞ্জুর, আপনার কাছে আবার ফিরে আসছি। সেটা হচ্ছে যে আমাদের এই যে আপনি জাজ হয়েছেন আন্তর্জাতিক যে প্রোগ্রামিং কন্টেস্টে, এবং আমাদের এশিয়া থেকে আপনি প্রথম জাজ হিসেবে মনোনীত হয়েছে, এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার, যেটি একটু আগেও বলছিলাম। তো এই যে আপনি যে জাজ হলেন, ধরেন এই জাজ হওয়ার প্রক্রিয়াটা কি? আসলে 2002 সালের দিকে বুয়েটের প্রফেসর কায়কোবা স্যার আমাকে একটা ইমেল দিলেন যেরকম প্রবলেম পাঠিয়ে জাজ হওয়া যায়। আমি সে বছরই প্রবলেম পাঠালাম এবং ভাগ্যক্রমে জাজ হয়ে গেলাম আর কি। মানে ওই সময় আপনার প্রবলেমগুলো সত্যি সত্যি ডিফিকাল্ট ছিল, জাজ হওয়ার মতই। মানে সবসময় যে ডিফিকাল্ট প্রবলেম অ্যাকসেপ্ট হয় তা না, মানে ভালো ছিল আর কি। আচ্ছা, লজিক্যালিটি। তো এবং আমার তখন আরো কিছু সুবিধা ছিল যে তখন আমি তার আগেই বিভিন্ন অনলাইন কন্টেস্ট অর্গানাইজ করতাম, কাজে আইসিপিসির লোকজন আমার নাম জানতো, সেই কারণে হয়তো সুবিধা ছিল আর কি যে আমি জাজ হতে পেরেছিলাম আর কি। কারণ 2002 সালে সাবমিট করেছিলাম, 2003 সাল থেকে আমি জাজ। 2003 সাল থেকে আপনি জাজ, তো গত 12 বছর ধরে আপনি ইন্টারন্যাশনাল প্রোগ্রামিং কন্টেস্টের জাজ হিসেবে কাজ করছেন। জি। মানে আমরা কত কম জানি আমাদের দেশে কত মেধা আছে, কত যোগ্যতা সম্পন্ন লোকজন আছেন। যেমন আপনি বলছিলেন যে আপনাদের যেটা আইটি ফ্যাকাল্টি যেটা, সেখানে 30 জন আছেন পিএইচডি ধারী, এবং তারা যুক্তরাষ্ট্রে বা বিভিন্ন জায়গায় অনেক উচ্চ বেতনে কাজ করতেন, তাদেরকে আপনারা সুযোগ সুবিধা দিয়ে নিয়ে এসছেন এবং এখানে করাচ্ছেন। আমার মনে হয় যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়কে আমরা ধন্যবাদ দিতে চাই, যে কারণ ব্রেন ড্রেইন বলে একটা কথা চালু আছে, যে আমাদের দেশের ছেলেরা বাইরে চলে যাচ্ছে, আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না, কিন্তু এই যে তাদেরকে ফিরিয়ে এনে তাদের মেধাকে আবার আমাদের দেশের সম্পদ গড়ার ক্ষেত্রে কাজে লাগাচ্ছেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটা অনেক বড় কাজ করছে। অবশ্যই, এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় পাইওনিয়ার, যাতে ফরেন এক্সচেঞ্জ চলে না যায় এবং ব্রেন ড্রেন বন্ধ করা যায়,
এই দুটোই কিন্তু আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যারা ফাউন্ডার ওনাদের স্বপ্ন ছিল, যেটা বন্ধ করতে হবে এবং আমাদের এখানে সুযোগ সুবিধা তৈরি করতে হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের যে এখনকার যে ক্যাপাসিটি, আমার মনে হয় যে তারা এখন অবশ্যই পিএইচডি প্রোগ্রাম শুরু করতে পারে। যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোনোদিন পিএইচডি প্রোগ্রাম শুরু হয়, তাহলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স প্রোগ্রাম সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত, তার কারণ তারা এত রিসোর্সফুল। বাহ, চমৎকার। তো আগামীকালকে প্রোগ্রামের ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে ACM/ICPC 2015 যে সাউথ রিজিয়নাল ঢাকা সাইটের যে প্রতিযোগিতা কালকে থেকে শুরু হচ্ছে, তো সেখানে কি কি আপনাদের প্ল্যান, কি কি করছেন কালকে থেকে? আসলে এটা এবার নর্থ সাউথ ইউনিভার্সিটি হোস্ট করছে। এর আগের বার বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি করেছিল। এটা বিভিন্ন বছর বিভিন্ন ইউনিভার্সিটি করে, নর্থ সাউথ সবচেয়ে বেশি বার করেছে। আচ্ছা, তো এটা সবসময় 2 দিন ব্যাপী অনুষ্ঠান থাকে এবং আচ্ছা। প্রথম দিন থাকে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান, যেটা হচ্ছে আগামীকাল বিকাল 4টার সময় নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে হবে আর কি। এবং তারপরে থাকবে হচ্ছে একটা মোক কন্টেস্ট আর কি, সেটা হচ্ছে জাস্ট যে অরিজিনাল কন্টেস্টের একটা প্র্যাকটিস রাউন্ড আপ আর কি। সেটা শুরু হবে 6:45 থেকে 7:30 পর্যন্ত, এবং তার পরের দিন সকালে হবে হলো অ্যাকচুয়াল কন্টেস্টের সাথে প্যারালাল আরও কিছু সেমিনার সিম্পোজিয়ামও হবে, এবং 14 তারিখ বিকাল 4টার সময় পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে আর কি। বাহ, চমৎকার। এবং এই 120 জন টিম যেটা বলছেন যে তারা সবাই সারাদিন সেখানে থাকবেন? হ্যাঁ, তারা ওই তো সকাল 9টা থেকে 5 ঘন্টার মতো কন্টেস্ট হবে, এবং তারপরে তারা কিছুক্ষণ ওয়েট করবেন, আমরা রেজাল্ট প্রিপেয়ার করব, দেন বিকাল 4টার সময় রেজাল্ট অ্যানাউন্স হবে। তারপরে তারা বিভিন্ন সেলিব্রেশনে অংশ নেবে, এবং যমুনা ফিউচার পার্ক আছে পাশে, সেখানে কেউ 3D মুভি দেখবে, কেউ রাইডে চড়বে, এটাই আর কি। সুতরাং প্রোগ্রামিং কন্টেস্ট করার পরে যে স্ট্রেসটা তৈরি হবে সেটা তারা রিলিজ করবে, খুবই খুবই ভালো উদ্যোগ। আপনি বলছিলেন যে এই যে পরে আজকে যারা বের হবে পরশুদিন, তারা 2016 আন্তর্জাতিক প্রোগ্রামিংয়ে অংশ নেবেন। তো এই যে মধ্যবর্তী একটা বছর বা প্রোগ্রামিংটা কবে হবে সামনের বছর? মে মাসের 15 থেকে 20। মে মাসের 15, তাহলে প্রায় 6 মাসের মতন সময় পাবে। তো এই 6 মাস সময় তারা কি করবেন? এই 6 মাস সময় আসলে তারা প্র্যাকটিস করে, এবং এখানে অবশ্য আমাদের একটা ল্যাপস হয় যে দেখা যায় যে আমাদের টিমগুলা প্র্যাকটিসটা অন্য দেশের মতো করে না। রিজিওনালে চাইনিজ টিমের সাথে সমান সমান পারফর্ম করলে ওয়ার্ল্ড ফাইনালস থেকে অনেক সময় খারাপ করে ফেলে আর কি। তো এই সময় তাদের কঠোর প্র্যাকটিস করার কথা, যাতে ওয়ার্ল্ড ফাইনালসে তারা আরো ভালো করতে পারে এবং করে। মানে আপনারা যারা অর্গানাইজ করছেন বা যারা ACM/ICPC বাংলাদেশে বা ঢাকার জন্য যারা রেসপন্সিবল, তো তারা কি তাদেরকে এরকম রেগুলার প্র্যাকটিস করানোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেন বা কিছু করতে পারেন? না, এটা আসলে মানে রিজিওনাল অর্গানাইজারের দায়িত্ব না, এটা করেসপন্ডিং ইউনিভার্সিটি, তারা নিজেরা এটা করে আর কি। প্র্যাকটিসের দায়িত্বটা তাদের আর কি। আচ্ছা, আপনাদের তরফ থেকে গাইডলাইন থাকে যে না, আমি তো ডেফিনেটলি দেই না, যেহেতু আমি না, ইউনিভার্সিটি তো ট্রেনার সাপ্লাই দেয়, যাতে, এবং ট্রেনারদের বেতন, ফ্র্যাঙ্কলি স্পিকিং, ট্রেনারদের বেতন কিন্তু আমরা দেই। হ্যাঁ, আচ্ছা। এবং যাতে এই প্রোগ্রামিং কোয়ালিটি যাতে ভালো হয়, তার জন্য তারা রেগুলারলি পড়ানোর মতো আর কি, এটা একটা ভালো ট্রেনিং দেওয়া, এবং তাদের ভালো স্যালারিও দেওয়া হয়। আমি নিজেই সেই স্যালারি দিই। বাহ, এক্সেলেন্ট। আমার মনে হয় যে এই ধরনের সাপোর্টগুলো থাকলে পরে আমাদের ছেলেপেলেরা প্রোগ্রামিং এর ক্ষেত্রে, এবং প্র্যাকটিসটাই তো আসল, প্র্যাকটিসটা যত তারা প্র্যাকটিস করবেন, দেখা যাবে ওয়ার্ল্ড ফাইনাল কম্পিটিশনে তারা গিয়ে তত ভালো করবেন। হ্যাঁ, এখানে প্র্যাকটিস একটা বড় জিনিস আর কি, কারণ ভালো হলেও প্র্যাকটিস না থাকলে দেখা যায় যে রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে আর কি। না, অ্যাবসলিউটলি। আপনার কাছে আরেকটা বেসিক জিনিস জানতে চাইবো যে আমরা ছেলেপেলেদের বলছি যে আচ্ছা ঠিক আছে, প্রোগ্রামিং করো, প্রোগ্রামিং কন্টেস্টে আসো, প্রোগ্রামিং শেখো। এখন কোনো অভিভাবক যদি জানতে চান যে প্রোগ্রামিং শেখালাম বলছেন, করলাম, কি লাভ? আমি প্রথমে যেটা বলবো যে প্রোগ্রামিং করতে আনন্দ হয়, যার ভালো লাগে সে প্রোগ্রামিং করবেই আর কি। আমি শুরুতেই জবের ব্যাপারটা আনতে চাচ্ছি না। তারপরে অ্যাডেড বোনাস হচ্ছে যে সে হয়তো অনেক ভালো বেতনের চাকরি করবে, যেটা শোনা যায় যে 2020 সালে আমাদের 10 লক্ষ প্রোগ্রামার দরকার হবে। তো ঐকিক নিয়ম হিসাব করলেও তো বাংলাদেশ থেকে অন্তত 20,000 দরকার আর কি। কাজে এটা তো প্রডিউস করতে হলে প্রোগ্রামার আমাদের লাগবে আর কি। কাজে জব সিকিউরিটির জন্য হলেও প্রোগ্রামিং শিখতে পারে। কিন্তু আমি শুরুতে বলবো যে এটা যাদের অঙ্কে ভালো, যাদের লজিক্যাল অ্যাবিলিটি আছে, তাদের প্রোগ্রামিং এমনি ভালো হবে। মানে আমি নিজে যখন প্রোগ্রামিং করেছি ভালো লেগেছে বলেই করেছি, মানে ভালো জব বা স্যালারি ওই চিন্তা করে করি না, ওই চিন্তা থেকে করা হয় না আর কি। সুতরাং যারা অঙ্কে ভালো, যাদের লজিক্যাল